সুধা অফিসিয়াল নিবেদন করছে অশরীরীর আড্ডা আন্ডার দি ট্যাগলাইন সুধা ভৌতিক গল্পের ঝুলি, যেখানে ভয় কখনো ফিকে হয় না। এই ভয়, এই আতঙ্ক সবই যদি ভালো লাগে, তাহলে সুধার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। সুধার ভৌতিক গল্পে ঝুলি থেকে আপনারা শুনছেন গল্প স্মৃতির পিছুটান, লেখিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী। আজ এই গল্পের ষষ্ঠম এবং অন্তিম পর্ব। কিছু অতীত থাকে যা কখনোই আমাদের পিছু ছাড়ে না। মা, একটু জল দাও না। দিচ্ছি মাম্মা। দোয়েল দেখলো টেবিলের গ্লাসের জল নেই। এই জলটা তো শেষ হয়ে গেছে, আমি রান্নাঘর থেকে নিয়ে আসছি, তুমি এখানে চুপটি করে থেকো। রান্নাঘরে দোয়েল জল আনতে গিয়েছিল, তখন রুদ্র ডাক্তারের সঙ্গে বাইরে কথা বলছিল। ডাক্তারবাবু, জল নিয়ে আসতেই দোয়েল দেখলো রিচা উঠে বসে আছে, চুলগুলো সামনের দিকে পড়ে দুপা ছড়িয়ে কেমন ভাবে যেন একা একা হাসছিল। রিচা মাম্মা, রিচা মাম্মা, কি হচ্ছে তোমার? আমার বলো, কি বলছো তুমি এসব? কি হয়েছে তোমার? কি হয়েছে রিচা? বলো মামা, কি হয়েছে? কি হয়েছে তোমার? যে মেয়ে দোয়েলের নাম কোনোদিন মুখে নেয়নি, মাম্মাম ছাড়া মুখ থেকে কোনো ডাক কোনো দিন ডাকেনি, কিন্তু ওই আওয়াজটা কানে গিয়ে লাগলো। দোয়েল কিছু করতে যাবে তার আগেই পাশে থাকা ড্রেসিং টেবিলের উঁচু যে জায়গাটা রয়েছে সেখানে নিজের মাথা ঠুকতে শুরু করলো। রিচা মাম্মা, রিচা মাম্মা। দোয়েল ওকে আটকানোর জন্য এগোবে কি করে, একবার নাড়ার জন্য এগোতে গেলেও যেন মনে হচ্ছে কেউ ওর পা ছু দুটোকে চেপে ধরে রেখেছে। পুরো শরীরটা যেন বশ হয়ে আসছে, কান্না ছাড়া কোনো উপায় আসছে না তার কাছে। কিছু না ভেবে যখন কোনো উপায় পাচ্ছিল না, তখন চোখে পড়ল সাইরামের সেই মূর্তিটার দিকে, যেটা রিচা খুব আদর করে নিয়ে এসেছিল। ভক্ত, ভক্তের আহ্বানে সাড়া দাও প্রভু, সাড়া দাও। চোখ বন্ধ করে সাইরামের কাছে সাহায্য যে প্রার্থনা করতেই হঠাৎ করে রিচা আবার অজ্ঞান হয়ে বিছানার উপর পড়ে গেল। পুরো কথাটা শুনে রিচার দিকে তাকালো রুদ্র। এরই মধ্যে হঠাৎ চোখ গেল রিচার হাতে। চামড়ার ভেতর দিয়ে হঠাৎ করে ভেসে উঠল নিশা। নিশা? নিশা? কে নিশা? না না, কেউ না তো, ভুল করে। রুদ্র হুট করে নিশার নাম নেয়ায় দোয়েলের সন্দেহ হয়ে গেল।
ভুল করে তো আর যে কারোর নাম বের হয় না। আর এই নামটা তো আগে থেকেই শোনা শোনা মনে হচ্ছে। এর আগে রুদ্র কিছু বলবে, ঠিক তখনই নিচে একটা ভৌতিক গলায় বিচ্ছিরি ভাবে হাসি দিতে দিতে উঠল। রিচা, নিশা, কে তুমি? কে তুমি? কি করেছি আমরা? তোমার কি দোষটাই করেছি? জিজ্ঞেস কর, জিজ্ঞেস করে বলবো। এবার রুদ্র বা দোয়েলের কিছু বলার আগে হুট করে রিচা দেয়ালের ওপর উঠে গেল, যেন মনে হচ্ছে ওর কাছে এটা কোনো ব্যাপারই না। রিচা, রিচা, নিচে নেমে এসো। রিচা, নেমে আয় মা, নেমে আয়। তোকে বলছি না আমি নিচা, তখন জিজ্ঞা 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 করি। এবার ঝাঁপ দিতে নিচে নামলো, যার কারণ তার গায়ে হাতে পায়ে চোট লাগলো। দোয়েল আর রুদ্র দৌড়ে যাবে, এমন সময় রিচার চোখের এক ইশারায় দুজনে দুদিকে ছিটকে পড়ল। মামা যাবো না, আমার খুব ব্যথা করছে, আমার কষ্ট হচ্ছে মামা। রুদ্র কিছু করবে তার আগেই আবার কি চাও তুমি? কি চাও? বিশেষ করে অনেক কিছু শিখিয়েছে, তাই জন্য সময় পর্যন্ত মেয়েকে মারবো, তোদের চোখের সামনে আসলে কিচ্ছু করতে পারবে না। এমন সময় কিছু একটা করতে যাবে, তখনই কোথা থেকে একটা জল ছিটকে আসতেই রুদ্র আর দোয়েল পাশে তাকাতেই দেখে মিনতিদি দাঁড়িয়ে আছে, হাতে গঙ্গা জল নিয়ে। মিনতিদি তন্ত্র সাধনায় দীক্ষিত। দোয়েল বা রুদ্র কেউই সে কথা জানে না। হয়তো কোনো দৈবিক সংযোগে মিনতিদি দোয়েল ও রুদ্রের কাছে এসেছিল রিচাকে রক্ষা করার জন্য। ছেড়ে দে বাচ্চাটাকে। ওর দোষ কোথায়? আমারই তো কোথায় ছিল? এরকম করো না, দয়া করে বলছি, দয়া করে বলছি, আমার মেয়েটাকে তুমি ছেড়ে দাও। এর মধ্যে মিনতিদি নিজের হাতে থাকা মহাদেবের ত্রিশূলটা নিশার কপালে চেপে ধরল। ছাড় আমায়, ছাড়। নিশা চিৎকার করতে শুরু করল। রিচার সেই বাচ্চার সুলভ মুখ থেকে এবার একটা ভয়ানক মুখে পরিণত হল। মারবো তো নিশ্চয়, কাল তুমি তোর থেকে চিরতরে চলে যাবে রুদ্র। রিচা, রিচা, ও মাই গড, রিচা। রিচা অজ্ঞান হয়ে গেল। যা করার অমাবস্যা শুরু হওয়ার আগেই করতে হবে, না হলে বাচ্চা মেয়েটাকে বাঁচানো যাবে না। হাতে বেশি সময় নেই। দোয়েল এবার কোনো উত্তর দিল না, শান্ত দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে বলে উঠল, নিশা কে? রুদ্র, 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 কিছু জিজ্ঞেস করছি। রুদ্র, নিশা কে? এখন থেকে ঠিক 2 বছর আগে, প্রেমের বিয়ের ঠিক 2 দিন আগের দিনের ঘটনা। প্রথম থেকে প্রেম একটু বিগড়ে যাওয়া ছেলে ছিল না,
বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু যত বড় হয় তত আরও বিগড়ে যায়। আমরা সেগুলিকেও ছেলে মানুষই বলে কাটিয়ে দিতাম। ছোট থেকে আমরা 5 জন বন্ধু। ওর সাথ দিত সবচেয়ে বেশি সৌরভ আর আবির। দিন কাটতে থাকে। কাকু মানে প্রেমের বাবা ওর বিয়ে ঠিক করে পূজার সাথে। আমরা ভেবেছিলাম এবার হয়তো সূত্রে যাবে। আসলে ছোট থেকেই ও আদরে বড় হয়েছে। বকা তো দূরের কথা, কেউ ওকে শাসন করে রাগের চোখও দেখায়নি। কিন্তু প্রেম এর একটা অন্য মানে বার করে। সে ভাবে পূজাকে তো পাবেই, তাই ও যাই করুক কিছু যায় আসে না। এরপর প্রেমের বিয়ের আগে আমরা দার্জিলিংয়ে গিয়েছিলাম, মনে পড়ে? তোমাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম। তুমি আর আমি তো সেখানে ড্রিমল্যান্ড হোটেলেই ছিলাম। তারপর বলো। প্রেম বলেছিল বন্ধুদের সাথে এই শেষবার স্বাধীনভাবে ঘোরা, তাই গিয়েছিলাম। বলতে বলতে রুদ্র হঠাৎ থেমে যায়। রুমে এসি চলছে, কিন্তু তবুও রুদ্র ঘেমে একাকার। হঠাৎ চুপ হয়ে গেলে কেন? তারপর বলো। রুদ্রর গলা শুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে সে আবার বলতে শুরু করে, দার্জিলিংয়ে প্রেমের একটা ফার্ম হাউস আছে। সেই দিন ওর ব্যাচেলর পার্টি ছিল। তোমাকে জানানো হয়নি। আমি পৌঁছানোর আগেই ওর একটা বিশাল বড় ভুল করে ফেলেছে। রাস্তায় যখন আমি যাচ্ছি তখন আকাশ ফোন করে সেই ঘটনার কথা আমাকে জানিয়েছে। আমি পৌঁছানোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল। হ্যালো, কতদূর পৌঁছালি? এই তো অলমোস্ট পৌঁছে গেছি। হাঁপাচ্ছিস কেন? প্রেম খেপে উঠেছে। মানে? আকাশের গলা তখন কাঁপছে, যেন কিছু একটা ভয়ানক ঘটে গেছে। Oh, you are so beautiful. দয়া করে আমাকে ছেড়ে দিন। খাবার দিয়ে দিতে হবে এটাই আমি জানতাম। এসব করতে হবে আমি জানতাম না। আরে শুনি না 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 না, আসবেন না, ভয় পেয়েছি কেন? আসবেন না। আর ভয়ের কোনো কারণ নেই। আর কিচ্ছু হবে না, কোনো পেন হবে না। এসো কাছে এসো। আসবেন না। যে মেয়েটা এসেছে মনে হয় ফার্স্ট টাইম করছে। বাচ্চা মেয়ে ভাই, কলেজ পড়ুয়া। কলেজ গোয়িংরা বাচ্চা হয় না, চৌবাচ্চা। না হলে এই কাজে আসতো না। না, মেয়েটা ইনোসেন্ট। ফার্স্ট টাইম কেউ না বলে বক্সে দিতে পারছে। কি বলিস? কিছু করিসনি তো? ট্রাই কর। সৌরভ প্রথমে বুঝলি, তখনই তো বুঝতে পারলাম কি যে করিস তোরা। প্রেমের প্রচন্ড নেশা হয়ে গেছে। ও কারোর কথা শুনছে না। ও ছাড়বে না নেশাকে। নিশাটা আবার কে? আরে এটার নামই তো নেশা। আমি কি করে জানবো সেটা? এমন করে বলছিস যেন আমি জেনে শুনে তোকে জিজ্ঞেস করছি। ঠিক আছে ঠিক আছে। ছাড় এসব। শোন আকাশ, ওই মালটাকে আটকা, না হলে অঘটন ঘটিয়ে দেবে। পারলে ওটাকে দড়ি দিয়ে বেঁধে ফেল। আচ্ছা রাখ ফোনটা, আসছি আমি। আমি দেরিতে পৌঁছে। যখন আমি সেখানে পৌঁছাই দেখি সামনে একটা মেয়ে পড়ে আছে। কোনো হুঁশ নাই, তাই দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটার উপর খুব বাজেভাবে শারীরিক অত্যাচার হয়েছে। মেয়েটা আর কেউ না, নিশা। আর ওর ওই অবস্থা করেছিল আমার বন্ধুরা, বিশেষ করে প্রেম ও সৌরভ। একমাত্র আবির আকাশের কথা শুনেছিল, তাও ওরও দোষ ছিল। আসলে আমাদের 5 জনেরই কম বেশি দোষ ছিল। ঘেন্নায় চোখ বন্ধ করে নিল দোয়েল। ছি রুদ্র, ছি। আমি কিছুই বুঝতে পারছিলাম না, জানতো। ওরা আমার বন্ধু ছিল। ওরা আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই ওদের বাঁচাতে আমি। থেমে গেলে কেন? আমি তারপর
তারপর কি রুদ্র? আমি সেই রাতে নিশার লাশ পুঁতে দিই প্রেমের সেই ফার্ম হাউসের বাগানে। কি কি বলছো এসব? ওরা আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই ওদের বাঁচাতে আমি। ওরা সাহায্য চেয়েছিল আর ওদের বাঁচাতে তুই একটা মেয়েকে মেরে পুঁতে দিলি। ওদের বাঁচানোর চক্করে আজ আমি আমার মেয়েকে হারাতে বসেছি রুদ্র। তোর ওই নোংরা ব্লাডি রেপিস্ট সিক ব্যাস্টার্ড বন্ধুদের জন্য আজকে এই সর্বনাশ আমার। তুইও একটা খুনি স্কাউন্ডেল। তোর জন্য যদি আমার মেয়ের কিছু ক্ষতি হয় তোকেও আমি মাটির নিচে পুঁতে ফেলবো রুদ্র। রিমেম্বার দ্যাট। দোয়েল আজ ভুলে গেছে রুদ্র তার স্বামী, ভুলে গেছে শাখা সিঁদুর অক্ষুণ্ণ রাখার কথা। মাতৃত্বের গোলাপ ঝড়ে ভেসে গেছে সব দাম্পত্য স্মৃতি। তার হৃদয়ে এখন একটাই তীব্র আরতি, রিচা যেন নিরাপদে থাকে। স্বামীর প্রতি ভালোবাসাও আর সন্তানের বিপদের সামনে আবঝা হয়ে গেছে। পরের দিন সকালে রিচাকে মিনতিদির কাছে রেখে কোথায় একটা বেরিয়ে গেল। রুদ্রর সাথে আর একটিও কথা দোয়েল বলে। নিজের রুমে বসে আছে অর্জুন, চিন্তায় মগ্ন। অর্জুন সেনগুপ্ত, ব্রাদার অফ নিশা সেনগুপ্ত, অ্যাম আই রাইট? পেছন থেকে কথাটা কানে আসতেই অর্জুন সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। মিসেস সিংহানিয়া, অর্জুনের চোখের সামনে দাঁড়িয়ে আছে দোয়েল। কান্নার ফলে চোখ মুখ ফুলে গেছে তার। আপনি সব বিষয়ে আগে থেকেই জানতেন তাই না? আপনি শান্ত হয়ে চেয়ারে বসুন। এতদিন যা হচ্ছে আপনি আগে থেকে জানেন না? দিনের পর দিন একের পর এক হত্যা হয়েই চলেছে, আর সেগুলো আপনি জানতেন কি, তাই না? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। হ্যাঁ, সব জানি আমি, সব। ধিক্কার আপনাকে, তাও একবার আটকানোর আপনি চেষ্টা অব্দি করেননি। কেন আটকাতাম বলুন তো? যে শয়তানগুলোর জন্য আমার বোনের প্রাণ গেছে, সেই শয়তানগুলোকে বাঁচানোর জন্য আমি আটকাতাম খুনগুলো। আপনি থাকলে করতেন? কোন দাদার মনে ঠিক কেমন লাগে যখন সে তার বোনের মৃত্যুর খবর জানতে পারে? আপনি জানেন? আপনার সেই অনুভূতি আছে? আর সেই জন্যই আপনি আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিতে চান, তাই তো? আমার 4 বছরের মেয়েটা আপনার কি ক্ষতি করেছে? কি কি করেছে বলতে পারেন? মেয়ে? আমার মেয়ে নিশা, আমার মেয়েকেই মারতে চাই রুদ্রকে শাস্তি দেওয়ার জন্য। মিনতিদির কথা মতো মন্ত্রপ্রত শালুতে রিচাকে ঢাকা দিয়ে দোয়েল, রুদ্র, মিনতিদি আর তার সঙ্গে হচ্ছে অর্জুন সবাই মিলে রওনা দিয়েছে দার্জিলিং এর পথে। আজ তাদের গন্তব্য সেই ফার্ম হাউস যেখানে নিশার মৃত্যু ঘটেছিল, যেখানে সব অতীত আটকে আছে, যার রহস্য ভেদ করা খুব দরকার। আজ আবারও শনিবার, রাত্রি 1:40। অমাবস্যা শুরু হতে আর কিছুক্ষণ বাকি। আকাশ নিজের বাড়িতে নিজের রুমে বেডের মধ্যে গুটিসুটি মেরে বসে আছে, ভয়ে ঘেমে নিয়ে একাকার। ঘুমতে গেলে যেন মনে হচ্ছে কেউ ওর গলাটা চেপে ধরে আছে। পাশে থাকা ফোনটা হঠাৎ বেজে উঠল। হ্যালো, কে বলছেন?
ঠাট্টা করবেন না। দেখুন আচ্ছা, তো মনে আছে আগে যখন তোকে সারপ্রাইজ দিতে আসতাম তখন তোকে দিয়ে আসতাম। প্রেম কিভাবে হতে পারে? এবার আকাশ ব্যালকনির দিকে এগোতে লাগলো, কারণ প্রেম যখনই সারপ্রাইজ দিতে আসতো তখন ব্যালকনি টপকে আসতো। বারান্দার সামনে এসে দাঁড়িয়ে বহু কষ্টে জানালাটা খুলতেই একটা অজানা শক্তি কোথা থেকে এসে আকাশকে ছিটকে তুলে ঠেলে দিল। কোনোভাবে নিজেকে সামলে সেদিকে তাকাতেই আকাশ হৃৎপিণ্ড যেন থেমে গেল রীতিমতো। ভুলে গেলি আমাদের? কিরে, ভুলে গেলি? ভাই, চিনতে পারছিস না? প্রেম, সৌরভ ও আবির এবং সেই ভয়ঙ্কর অশরীরী আত্মা বারান্দা দিয়ে আকাশের রুমে ঢুকলো। কি ভয়ানক সেই চেহারা! সেই ভয়ানক চেহারার মাঝেও আকাশের এটা বুঝতে অসুবিধা হলো না যে তা আর কেউ না, নিশা। নিশা, সে আকাশের গলা চেপে ধরল। আকাশ কিছু করবে তার আগে নিশাও ওকে ছুঁড়ে ফেলে দিল। ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেলো আকাশ। মাথা ফেটে সারা গায়ে কাজ ঢুকে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল। আমাকে ক্ষমা করে দাও নিশা, প্লিজ আমাকে বেরো না। আমি তো সবাইকে আটকাতেই চেয়েছিলাম, আমি তো তোমাকে কিছু করিনি। পরের দিন সকালে দোয়েল, রুদ্র, মিনতি আর অর্জুন চারজনই দাঁড়িয়ে আছেন একটা ফার্ম হাউসের সামনে, যেন দরজার ওপার বড় করে লেখা চন্দ্রছায়া টি এস্টেট। রুদ্র রিচাকে এবার একটা রুমের মধ্যে ঘুম পাড়ালো। অনেকক্ষণ জার্নির পর হাঁপিয়ে গেছে রিচা, ঘুমিয়ে পড়েছিল। আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই, যা করতে হবে সাবধানে ভেবেচিন্তে করতে হবে। অমাবস্যা শুরু হয়ে গেছে, সন্ধে নামার আগেই আমাদের কাজটা শেষ করতে হবে। কি করতে হবে সেটা বলুন। নিশার মৃতদেহটা খুঁজে অগ্নি সৎকার করতে হবে, তবে রাত শেষ হওয়ার আগে, অমাবস্যা শেষ হওয়ার আগে। ওরে কোথায় পুঁতেছিলে দাদা বাবু? ফার্ম হাউসের পেছনে যে একটা ছোট্ট গার্ডেন টাইপের আছে সেখানে। কি হলো, খুঁজে পাওয়া গেল? অনেকদিন হয়ে যাওয়ায় ঠিক এক্সাইট কোন জায়গাতে ওকে পোতা হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। সন্ধে হয়ে আসছে, পুরো গার্ডেন
খোঁজা হচ্ছে, কিন্তু ঠিক মতো বুঝতেই পারা যাচ্ছে না যে কোথায় নিশাকে পোতা হয়েছিল। সবাই চারদিকে খুঁজছে, এমন সময় ডোয়েল সেখানে আসতে গিয়ে একটা হোঁচট খেয়ে পড়তেই যেন অনুভব করলো হাতের সাথে কিছু লেগেছে। একটা পেন্ডেন্ট। পেন্ডেন্টটা হাতে নিতেই সবাই এগিয়ে এলো সেটার দিকে। এক ঝলক পেন্ডেন্টটা দেখেই অর্জুন মনে মনে ভাবলো, এটা তো সেই পেন্ডেন্ট। দাদা ভাই, প্রতিবারের মতন হাতে 200 টাকা ধরিয়ে দিবি না, এইবার আমার অন্য কিছু চাই। আরে চিন্তা করিস না, তোর জন্য এবার একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি দেখা? এই দেখ। ওয়াও, এটা আমার জন্য? থ্যাংক ইউ দাদা ভাই, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ দাদা ভাই, ইউ আর দ্য বেস্ট। মিস্টার সেনগুপ্ত, এই দেখুন মিস্টার সেনগুপ্ত। হ্যাঁ, এটা নেই স্যার। তার মানে নিশ্চয়ই ওর দেহ এখানেই পোতা আছে। ডোয়েল সেখানে যেতেই যাবে, তার আগে মিনতিদি বলে উঠলো, তুমি যেও নে বৌদিমণি, এখানে কাজটা করো। ওটা তোমার মেয়ে নয়, ওটা নিশা। পুলিশ দাদাবাবু, তুমি আমার সাথে চলো। অর্জুন ও মিনতিদি তার সাথে সেদিকে রওনা দিল। এদিকে রুদ্র আর দোয়েল নিজের সর্বশক্তি দিয়ে নিশার লাশ খোঁজার চেষ্টা করছে। নিচাকে ঠিক যে রুমে শোয়ানো হয়েছিল সেই রুমের সামনে এসে দাঁড়ালো মিনতিদি ও অর্জুন। মিনতিদি আগেই জানতো যে যখন নিশার খবরটা তারা জানে যাবে, তখন নিশা তাকে আটকাতে আসবেই। তাই রিচাকে ঘরে ঘুম পাড়ানোর পরে সেই চৌকাঠটাকে তিনি মন্ত্রযুক্ত কিছু ভস্ম দিয়ে দাগ কেটে দিয়ে গেছিল। বলা যেতে পারে একটা সীমা, যেটা কিছুক্ষণের জন্য হলেও নিশাকে আটকে রাখবে, অন্তত পক্ষে ঘর থেকে বের হতে দেবে। নিচে এবার উঠে দাঁড়ালো, সারা গায়ে কাটার চিহ্ন, সারা মুখে আঁচড়ের চিহ্ন। দাদা ভাই, তুই আমাকে আটকানোর চেষ্টা করছিস? তুই আমার দাদা, তুই খুবই সাথ দিচ্ছিস। না বোন না, আমি কারো সাথ দিচ্ছি না, কিন্তু যা হচ্ছে তার মধ্যে এই বাচ্চাটার কি দোষ বলতে পারিস? একটা 4 বছরের ফুটফুটে মেয়ে, তার কি অবস্থা করেছিস তুই? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আমিও তো কারোর মেয়ে ছিলাম, সেটা কি ওরা ভেবেছিল? কত ইচ্ছা ছিল, কত স্বপ্ন সাজিয়েছিলাম, তুই তো জানিস দাদা ভাই। কিন্তু ওই একটা রাতে ঠিক মজার সুযোগ আমার ইচ্ছা, মা বাবার স্বপ্ন, আমার এতদিনের করার কষ্ট সব কিছু ভেঙে চুরমার করে দিল ওরা। তুই বলছিস আমি ওদেরকে ছেড়ে দেবো? তা বলে মেয়েটাকে, আর তাছাড়া রুদ্র, ও তো তোর কোনো ক্ষতি করেনি। করেছে, ওই সূত্র নিজের বন্ধুদের বাঁচিয়েছে, ওদের গোলটাকে সাপোর্ট করেছে। আমি বেঁচেছিলাম দাদা ভাই। ওরা তো আমাকে হাসপাতালে নিয়ে যেত, কিন্তু সেটা করেনি। ও আমাকে নিজের হাতে জ্যান্ত পুঁতে দিয়েছে মাটির নিচে।
ওকেও আমি বোঝাবো যে কারো সন্তানের ক্ষতি করলে তার মা বাবার উপর থেকে কেমন যায়। তুই এরকম কিচ্ছু করবি না। আমি করবো। তাহলে এই মেয়েটা আর তোর মাঝখানে ঢাল হয়ে দাঁড়াবো আমি। আর এর মাঝখানে তুই এলে আমি তোকেও শেষ করে দেবো। আমার প্রাণ দিতে হলেও আমি থেমে যাব না, কিন্তু আমি একটা নিষ্পাপ শিশুর ক্ষতি হতে দিতে পারবো না। অন্যদিকে রুদ্র আর দোয়েল এক নাগাড়ে মাটি খুঁড়েই চলেছে। বেশ কিছুক্ষণ পর দোয়েল একটা কঙ্কালের হাতে অংশটা দেখতে পেল। রুদ্র দেখো, ওই দেখো। দোয়েল বলতে রুদ্র সেদিকে তাকালো। দেখতেই তারা আরো তাড়াতাড়ি হাত চালাতে শুরু করলো। ঝড়ো হাওয়ার কারণে যে মন্ত্র পড়া ভস্মটাও ধীরে ধীরে সরে যাচ্ছে। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে রাত হতে চলল। এবার নিশার কঙ্কাল শরীরটি বার করলো, কিন্তু ঠিক তখনই পেছন থেকে এরকম ভয়ানক গলায় একটা কথাটা আসতেই রুদ্র আতঙ্কের সঙ্গে পেছনে তাকালো। এবার রুদ্র আর দোয়েল দুজনে সেই চেহারাটাকে দেখলো। এখন আর সেই রিচার শরীরে নেই। এখন সে নিজের আসল রূপে পা ঘষাতে ঘষাতে এগিয়ে আসছে। ঝাঁপ দিল রুদ্রর ওপর, চেপে ধরল রুদ্রর গলা। রুদ্র রীতিমতো ছটফট করছে। দোল একটুকুনি এগোতে গেলেই নিশার এক নজরে ছিটকে পড়ল মৃতদেহ থেকে অনেক দূরে। রুদ্র ঘাড়ের কাছে একটা কামড় বসাতেই তুলে নিল এক থাপলা মাংস দাঁতে করে। নিশা দোয়েল আর রুদ্রর অবস্থা দেখে জোরে জোরে হাসছে। আমার আজকে তোরা তোদের এত ক্ষমতা আছে তো ওই মেয়েকে বাঁচিয়ে আছে। আজ অমাবস্যা, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি তোকে চিটিয়ে খাবো, তারপর তোকে সেভাবে মারবো যে তুই আমাকে মেরেছিলি। নিশামা, তোকে দেখতে এসেছি মা। আমাদের মেয়ে এরকম নয়। রাগ করিস না মা, ঠান্ডা হ, শান্ত হ। অর্জুন এবার তার মা বাবার কাছে এসে দাঁড়ালো। সে সময় অর্জুনরা রওনা দিয়েছিল। তার আগেই অর্জুনের কথা অনুযায়ী অন্য দিক থেকে নিশার মা বাবাও রওনা দিয়েছিল। তারা ট্রেনে আসার কারণে 16 ঘন্টা ব্যতীত হয়ে দোয়েল পড়ে আছে মাটিতে, চোখ থেকে তার অঝরে জল বেরোচ্ছে। আমার সাহায্য করো সায়রাম, আমার সাহায্য করো। আজ তোমার সামনে একজন স্ত্রী, একজন মা আঁচল পেতে ভিক্ষা চাইছে। প্রভু, আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও, আমার স্বামীর প্রাণ বাঁচাও তুমি। হঠাৎ চোখটা তুলে লক্ষ্য করলো বৃষ্টি কমে এসেছে, পুরোপুরি কমে গেছে বললেই ভালো হয়। পাশে দেখে একটা গ্যারেজ রয়েছে। আহত শরীর নিয়ে কোনো মতে সেই গ্যারেজে প্রবেশ করলো। সেখানে একটা বোতলে পেট্রোল পেল এবং হয়তো কোনো সময় প্রেম এখানে তার
লাইটার এবং সিগারেটের প্যাকেটটা ভুলে গিয়েছিল। সেই পেট্রোলের ক্যান ও লাইটার হাতে নিয়ে এগিয়ে গেল নিশার মৃতদেহের কাছে। এদিকে নিশার বাবা মা তাকে কথায় আটকে রেখেছে। মিনতি দিয়ে তার সমস্ত শক্তি দিয়ে রিচাকে আঁকলে রেখেছেন। নিশা যখন কথায় ব্যস্ত, দোয়েল তার পেছনে এসে দাঁড়ালো, কিন্তু নিশার সেটা বুঝতে একটুও সময় লাগেনি। এক ঝটকায় পেছনে ঘুরতেই দেখে দোয়েল হাতের লাইটারে আগুন জ্বালিয়ে দাঁড়িয়ে। তুই আমাকে আটকাতে পারবি না। আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। তুই একজন মায়ের ক্ষমতা জানিস না। নিশা হুঙ্কার করে দোয়েলের দিকে এগোতে গেলে দোয়েল জ্বলন্ত লাইটারটা ছুঁড়ে দিল নিশার সেই পেট্রোলের ভিজানো মৃতদেহটার উপর। একটা বিকট জোরে চিৎকার করে উঠল নিশা। দাউ দাউ করে জ্বলছে নিশার মৃতদেহ। সাথে আরো 3 জনকে দেখা গেল, প্রেম, সৌরভ ও আবির। তাদের অপয় ক্ষীণ হতে হতে আলোর সরু রেখায় পরিণত হলো। তারপর সেই রেখাটিও মিলিয়ে গেল গভীর অন্ধকারে, যেন রাত তাদের গিলে খেলো নীরব। ক্ষমা করিস মা, তোকে আটকানোর জন্যই আমাদের করতে হলো এই কাজ। অর্জুনের চোখে আজও জল। দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল সে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে রুদ্র অজ্ঞান হয়ে পড়ে আছে। মুহূর্তেই ছুটে গেল তার দিকে। পরের দিন সকাল। একটা নতুন সকালের সূচনা ঘটলো সেদিন। রুদ্র নিজেই স্যারেন্ডার করেছে। ইন্সপেক্টর অর্জুনের তাগিদেই রুদ্রর খুনের অপরাধ প্রমাণিত হয়নি, তবে অপরাধ গোপন করার কারণে IPS 201 ধারায় রুদ্র 7 বছর জেল হয়। অনেক ধন্যবাদ মিস্টার অর্জুন। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না রুদ্র। আই উইল সি ইউ। অন্যদিকে আকাশকে পাওয়া গেছে। তার ঘর থেকে বিভৎসভাবে আহত। সে এখন হাসপাতালের SICU তে ভর্তি। রুদ্রকে নিয়ে যাওয়া হচ্ছে এমন সময় রুদ্র দোয়েলের কাছে এসে দাঁড়ালো। দোয়েলের কোলে ছোট্ট রিচা ঘুমিয়ে আছে। রুদ্র একটা বেদনাময় হাসি দিয়ে রিচার মাথায় হাত রাখলো আর দোয়েলকে বলল, দোয়েল, অপেক্ষা করো আমার জন্য। খেয়াল রেখো আমার মেয়েটার। রুদ্র চলে গেল। দোয়েল জল ভরা চোখে সেদিকে তাকিয়ে রইল। 7 বছর পর আজকে রিচার জন্মদিন, কিন্তু তার মনটা একটু খারাপ, কারণ এখনো তার পাপা আসেনি। সে কবে থেকে মামাকে বলে আসছে যে পাপা কবে আসবে, কিন্তু এর একটাই কথা বলেছে অর্জুন মামা, যে বাবা একটা গুরুত্বপূর্ণ কাজে গেছে, সে চলে আসবে ঠিক সময়। হ্যাঁ, অর্জুনকে সে এখন মামা বলেই ডাকে। আজ রিচা 11 বৎসরে পা দিল। শুভ জন্মদিন মাম্মা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মাই লিটল চাইল্ড রিচা। হ্যাপি বার্থডে মাম্মা। খুব ভালো থাকো। সন্ধ্যেবেলায় কেকের সামনে দাঁড়িয়ে রয়েছে রিচা। চারিদিকে সবাই, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। নিশার মা বাবা, আকাশ আঙ্কেল ও এসেছে। সবাই এলেও কিন্তু সে একজনকেই খুঁজেছে, সেটা হচ্ছে তার পাপ্পা। ক্যান্ডেলে ফু দিতেই হঠাৎ একটা চেনা পরিচিত গলা। হ্যাপি বার্থডে প্রিন্সেস।
আওয়াজটা ভেসে উঠতেই রিচা হেসে মাথা ঘোরাতেই দেখে পেছনে রুদ্র দাঁড়িয়ে রয়েছে। আর শুধু রুদ্রই না, তার সঙ্গে অর্জুনও দাঁড়িয়ে রয়েছে। রিচা এবার দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরলো। দোয়েলেরও ও চোখে জল। রুদ্র এবার রিচাকে কোলে নিয়ে দোয়েলের দিকে এগিয়ে এলো। তুমি এতদিন কোথায় ছিলে বাবা? একটা মিশনে গিয়েছিল তোমার বাবা, বলেছিলাম না, খুব দরকারি কাজ ছিল। তাহলে এখন তুমি থাকবে তো আমার সঙ্গে? সারা জীবন। তাহলে এখন আমরা হ্যাপি ফ্যামিলি। দোয়েল এবার চোখে জল নিয়ে হেসে ফেল। উপস্থিত সবাই একটা মিষ্টি হাসি দিয়ে হাততালি দিয়ে উঠল। অর্জুনের মুখেও হাসি। সত্যি সেদিন যদি নিশাকে না আটকাতো, ছোট্ট মেয়েটার কি হয়ে যেত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার রিচা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার রিচা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার নিশা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার নিশা, হ্যাপি বার্থডে টু ইউ। সুধা প্রেজেন্স অশরীরীর আড্ডা। ভয় কখনো ফিকে হয় না, বরং ছায়ার মতো সঙ্গে লেগে থাকে। আপনারা শুনছিলেন স্মৃতির পিছুটান, লেখিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী। আজকের এটাই ছিল অন্তিম পর্ব, কিন্তু মনে রাখবেন, প্রতিটি সমাপ্তির আড়ালে লুকিয়ে থাকে আরেকটি শুরু। পরবর্তী গল্পের জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে সুধা অফিসিয়ালসে। ফিরে আসবো নতুন গল্প, নতুন ভয়ের সাথে। অবশ্যই শুনতে ভুলবেন না, কারণ পরের বার হয়তো সে চলবে আপনার সাথে, যেমন এখন আপনার পেছনে।